হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আমাদের ফিজিক্সের বল অধ্যায়ের সেকেন্ড লেকচারে চলে এসেছি। সো লেকচারের শুরুতে তোমাদেরকে একটা অনুরোধ জানাবো, সেটা হচ্ছে যে তোমাদের অবশ্যই ক্লাস ভালো লাগলে, আমরা সর্বোচ্চ কোয়ালিটি ক্লাস আসলে ইনশিওর করার চেষ্টা করছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, কেননা আমাদের আসলে ভিউ সংখ্যা বেশি হলে, যেহেতু আমরা নতুন চ্যানেল শুরু করেছি, তো এটাই আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করে। সো আমরা যদি দেখি একটা বড় অডিয়েন্স ক্লাস দেখছে, তো সেই ক্ষেত্রে এটা আমাদের আসলেই একটা বিশাল বড় অনুপ্রেরণা দেয়। পরের ক্লাসের স্লাইডটা যেন আরো সুন্দর করা যায়, আরো ভালো কিছু কন্টেন্ট তোমাদের সামনে উপস্থাপন করা যায়। তো এই অনুরোধ থাকবে। চল আমরা কথা না বাড়িয়ে আজকের লেকচার ভিডিওটা শুরু করি। আজকে আমরা হচ্ছে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়েও আলোচনা করব, এর সাথে সাথে আমরা বেশ কিছু থিওরি নিয়েও আলোচনা করব। আর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের নিয়ম তো তোমরা সবাই জানোই, যে আমাদের এক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে ভিডিওটা স্টপ করব। দেন মানে ভিডিওটা তুমি স্টপ করবা, দেন তুমি ট্রাই করবা নিজে থেকে ওই উত্তরটা দেওয়ার। আর না পারলে তো অবশ্যই আমার সলিউশনটা দেখার চেষ্টা করবা, অথবা তোমার কাছে মনে হয় যদি যে তোমার সলিউশনটা একটু টাফ, তবে সেই ক্ষেত্রে আমাদের সলিউশনটা তুমি অবশ্যই দেখে নিবা। তো আমরা হচ্ছে এর আগে লেকচার ওয়ানে অনেক বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, তো সেই রিলেটেড কিছু আমাদের কোশ্চেন আছে, আসলে আমরা আগে সেগুলো সলিউশন করে নিই। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে, ইলেকট্রন বানান ভুল আছে, ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বল দায়ী? দেখো, প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ চার্জ আর আমাদের ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তো পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে অবশ্যই অবশ্যই তড়িৎচুম্বকীয় মৌলিক বলটা দায়ী হবে। আর এখানে যদি বলতো যে প্রোটন টু প্রোটন অথবা প্রোটন টু নিউট্রনের মধ্যে অথবা নিউট্রন টু নিউট্রনের মধ্যে কোন ধরনের মৌলিক বল দায়ী, তো আমরা দেখছি যে সেখানে আসলে নিউট্রাল চার্জ টু পজিটিভ চার্জ অথবা পজিটিভ চার্জ টু পজিটিভ চার্জের ক্ষেত্রে, প্রোটন টু প্রোটনের ক্ষেত্রে আমরা বলতে পারি তড়িৎচুম্বকীয় বল দায়ী। কিন্তু যদি আমাদের বলে প্রোটন টু নিউট্রন অথবা নিউট্রন টু নিউট্রন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে কিন্তু সবল নিউক্লিয় বলটা দায়ী থাকবে। এরপর আমাদের বলছে শক্তিশালী এবং দুর্বল বলের অনুপাত কত। আমাদের শক্তিশালী বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আর আমাদের দুর্বল বলটা কি? মহাকর্ষ বল। তো আমরা দেখছিলাম যে সবল নিউক্লিয় বলের তুলনায় আমাদের মহাকর্ষ বলটা 10⁻⁻41 গুণ মানে 41 গুণ শক্তিশালী, অর্থাৎ 10⁻41 গুণ কম শক্তিশালী। তাহলে আমরা বলতে পারি এটার অনুপাত হচ্ছে 10⁻41। তারপরের কোশ্চেন বলছে নিচের কোন বল সবথেকে শক্তিশালী? আমরা জানি আমাদের মধ্যে সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয়ার বল, দেন দুর্বল নিউক্লিয়ার বল, দেন ইলেকট্রোস্ট্যাটিক বল বা অথবা যেটাকে আমরা তড়িৎচুম্বকীয় বল বলছি, এবং সবার লাস্টে হচ্ছে অভিকর্ষ বল। তাহলে আমাদের কিন্তু সবল নিউক্লিয়ার বলটা সব থেকে বেশি শক্তিশালী বল। আচ্ছা, এখন আসো আমাদের মেইন যে লেকচার সেখানে আমরা ফিরে আসি। তো আমাদের হচ্ছে প্রথমত যেই বলের কনসেপ্টটা জানা দরকার, সেটাকে আমরা বলছি হচ্ছে সাম্য বল। সাম্য বল কোনো একটা ধরনের মৌলিক বল আসলে না। যখন একাধিক বল ক্রিয়া করে আসলে তার লব্ধি বল হয় শূন্য, বা কোনো ওই বস্তুর স্মরণ ঘটে না, তাকে আমরা বলি হচ্ছে সাম্য বল। দেখো, লব্ধি বল মানে কি? লব্ধি বল মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। অর্থাৎ দুই তিনটা বল যদি একসাথে কাজ করে, দেন তাদের যে গড় বলটা যেদিকে কাজ করবে সেটাকে আমরা বলি রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি ফোর্স। তুমি চিন্তা করো, যদি একটা বস্তুকে এইদিকে 20 নিউটন বলে টানা হয়, অর্থাৎ 20 একক বলে টানা হচ্ছে, আর এইদিকে 10 একক বলে টানা হচ্ছে, তাহলে বস্তুটার আলটিমেট সরণ কোন দিকে ঘটবে? অবশ্যই এদিকে। এবং এদিকে কত বলে সে সরবে? 10 নিউটন বলে সরবে। তাহলে এই 10 নিউটনটা হচ্ছে তার রেজাল্টেন্ট ফোর্স। তো বলা হচ্ছে যখন একটা বস্তুর উপরে সমান পরিমাণ বল প্রয়োগ করা হয় পরস্পর একদম বিপরীত দিক থেকে, এটা বাদেও আসলে একাধিক বলের লব্ধি জিরো আরো অনেক ভাবে হতে পারে। আমরা সেটা ম্যাথমেটিক্যাল আগানোর সাথে সাথে আমরা দেখবো। মোটামুটি এটাও সত্য যে যদি পরস্পর বিপরীত দিক থেকে সমান পরিমাণ বল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রেও কিন্তু লব্ধি বল আমাদের শূন্য হয়। তাহলে যেভাবেই হোক না কেন, আমাদের লব্ধি বল যদি শূন্য হয় অথবা ওই বস্তুর স্মরণ যদি না ঘটে, সেটাকে আমরা বলি সাম্য বল। যেমন কি ঘটনা ঘটতে পারে? একটা টেবিলের উপর ধর একটা বই রেখে দিছো, তো এই ক্ষেত্রে আমরা জানি যে টেবিলের উপর বইটা যদি তুমি রেখে দাও, তাহলে বইয়ের ওজনটা অবশ্যই অবশ্যই নিচে কাজ করবে, যেটার মান হচ্ছে mg। আর একই পরিমাণ বলটা আবার টেবিল ওই বইয়ের উপরে প্রয়োগ করবে, যেটা আমরা নিউটনের তৃতীয় সূত্রের ক্ষেত্রেও দেখবো। যে আমাদের যেই আহ আর বল বা আমাদের যে মানে টেবিল কর্তৃক যেই বলটা প্রয়োগ করা হচ্ছে বইয়ের উপরে, সেটা আসলে ওই বইটা টেবিলকে যেই বলে প্রয়োগ করতেছে নিচের দিকে, সেটার একদম সমান হয়। অর্থাৎ প্রতিক্রিয়া বল সবসময় ক্রিয়াশীল বলের সমান হয়। তাহলে এই ক্ষেত্রে বল, এই যে যে আমাদের বইটা আছে সেটা টেবিলকে ইঞ্জি বলের নিচের দিকে ঠেলা দিচ্ছে, বইটার উপরেও আবার কি হচ্ছে? একটা রিয়াকশন ফোর্স, যেটাকে আমরা বলতে পারি প্রতিক্রিয়া বল, অথবা আমাদের রিয়াকশন ফোর্স সেম পরিমাণে করতেছে, তাই না?
তাহলে আমরা বলতে পারি প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স কিন্তু মান সেম। তাহলে ক্রিয়াশীল বলের মানের সমান। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে যদি বইয়ের ওয়েটটা হয় হচ্ছে 2 নিউটন, এন্ড দেন রিয়াকশন ফোর্স হবে 2 নিউটন, আলটিমেটলি বইটা কিন্তু স্থিরই আছে, বইটা কিন্তু নিচের দিকে একদম দেবেও যাচ্ছে না, আবার উপরের দিকে ভাসতেও থাকছে না, তাই না? যদি রিয়াকশন ফোর্সের মান বেশি হইতো তাহলে বইটা কি হতো, দেখা যেত একাই হ্যারি পটারের মতো বই উঠতেছে, ঠিক আছে, আকাশে। আর যদি ওয়েটটা অনেক বেশি হতো রিয়াকশনের থেকে, তাহলে কি হতো, টেবিলের নিচে ফুটা হয়ে বইটা নিচের দিকে পড়া শুরু করতো, রাইট? তাহলে দুইটা সমান বলে আমরা দেখতে পারছি যে সেখানে লব্ধি বল শূন্য এবং বইয়ের কোনো সরণ হচ্ছে না। সেম জিনিস আমরা দেখতে পারি যখন একটা বস্তুকে দুইজন বিপরীত দিক থেকে টানতেছে, একজন এদিকে 300 নিউটন, একজন আরেক দিকে 300 নিউটন, তাহলে বস্তুটা কিন্তু মাঝখানে স্থির হয়ে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো সাম্য বল। আবার আমরা দেখি যদি কোনো একটা বস্তুকে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তো এই ক্ষেত্রে এই বস্তুটার ওয়েট যেটা আছে সেটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, আর এই বলটাকে ধরে রাখছে বা এই গোলকটাকে ধরে রাখছে কে, একটা দড়ি, রাইট? তাহলে সেই দড়ির মধ্যে একটা টেনশন ফোর্স আছে, দড়িটা যে টেনে ধরে রাখছে সেখানে একটা টেনশন ফোর্স কাজ করছে, যেটাকে আমরা বলছি টি। এই টি ফর হচ্ছে আমাদের টেনশন ফোর্স। এই টেনশন ফোর্সের কারণে আমরা দেখতে পাচ্ছি যে টেনশন ফোর্স আর বস্তুটার ওয়েট দুইটা হচ্ছে সমান। যার কারণে বস্তুটা কিন্তু ছিঁড়ে নিচে পড়ে যাচ্ছে না অথবা উপরে ভাসছে না, রাইট? এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে টান বল জিনিসটা আসলে কি। একটা জিনিস মনে রাখবা যে যে কোনো রশি অথবা ওয়্যার, আমরা এটাকে ফিজিক্সের ভাষায় বলি হচ্ছে ওয়্যার। ঠিক আছে, ওয়্যার মানে কি তার, রাইট? তো আমরা হচ্ছে যে কোনো রশি বা যে কোনো সুতা সুতা বা এই জাতীয় বস্তুকে আমরা হচ্ছে ওয়্যার হিসাবে কল আউট করি। তো যে কোনো ওয়্যারের ক্ষেত্রে সবসময় টেনশন ফোর্স থাকে। আমরা ফোর্সটাকে দুইটা অংশে ভাগ করি, একটাকে বলি হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। কম্প্রেসিভ ফোর্স মানে কি, ধরো একটা বস্তু আছে, তার উপরে এইভাবে বল প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ কম্প্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। ঠিক আছে, কম্প্রেসিভ ফোর্স, অথবা এটাকে আমরা বলি যে ঠেলা। ঠিক আছে, আর একটা হচ্ছে টানার ফোর্স, অর্থাৎ এই বস্তুকে এইদিকেও টানা হচ্ছে এইদিকেও টানা হচ্ছে, এটাকে আমরা তখন বলি হচ্ছে এটা টেনশন ফোর্সে আছে। হ্যাঁ, তো এই দড়ি বা অয়ার যেগুলো আছে সেগুলো সবসময় টেনশন ফোর্স কাজ করে। একটা দড়িকে তুমি যদি কম্প্রেসিভ ফোর্স দাও, ধরে নাও এটা হচ্ছে একটা দড়ি, এইটা ধরো একটা দড়ি, তো এই দড়ির উপরে যদি তুমি কম্প্রেসিভ ফোর্স দাও তাইলে কি হবে, দড়িটা একদম পুরো গুছায় পাকায় যাবে না, এরকম পাকায় যাবে না। কিন্তু তুমি যদি একটা দড়ির উপরে টেনশন ফোর্স অ্যাপ্লাই করো, ধরো এটা হচ্ছে সেম দড়ি, তো দড়ির উপরে যখন তুমি টেনশন ফোর্স অ্যাপ্লাই করো, তখন দেখো দড়ি কিন্তু একদম টান টান অবস্থায় হয়ে যাবে, এবং সে কিন্তু অনেক বেশি টেনশন ফোর্স ক্যারি করতে পারবে, এবং যখন তার ধৈর্য ক্ষমতার অধিক টেনশন ফোর্স হয়ে যাবে তখন একসময় দড়িটা ছিঁড়ে যাবে। সো ওয়্যার বা যে কোনো ধরনের দড়ি সুতা, অর্থাৎ আমরা ফিজিক্সের ভাষায় যেটাকে ওয়্যার ম্যাটেরিয়াল বলছি, সেগুলো সবসময় টেনশন ফোর্স ক্যারি করে, নট কম্প্রেসিভ ফোর্স। এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, এবং এই কথাটা তোমার আজীবন ইন্টার এমনকি অনার্সে যখন তুমি মেকানিক্স পড়বা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বা, যে ইঞ্জিনিয়ারিং পড়ো না কেন মেকানিক্স আসবেই। তো সেই মেকানিক্সেও কাজে লাগবে যে ওয়্যার সবসময় টেনশন ফোর্সে কাজ করে। আর টেনশন ফোর্স হয়, তুমি যেই বিন্দু ধরবা, ধরো এখানকার যে কোনো একটা দড়ি তুমি কেটে নিছো, ঠিক আছে, তো টেনশন ফোর্স হয় সবসময় যেই ফোর্সটা অ্যাপ্লাইড ফোর্স আছে অর্থাৎ ওজন, তাহলে টেনশন ফোর্স হবে ঠিক তার অপোজিটে। অর্থাৎ টেনশন ফোর্স যে কোনো একটা বিন্দু থেকে সবসময় আউটওয়ার্ডে কাজ করে। তাহলে আমরা কি বললাম, টেনশন ফোর্স সবসময় বাইরের দিকে কাজ করে। কোথার থেকে, যে বিন্দুতে আমরা ধরবো সেই বিন্দুর বাইরের দিকে, এবং অবশ্যই অবশ্যই অ্যাপ্লাইড ফোর্সের বিপরীতে, অর্থাৎ যেই দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সের বিপরীতে সে একটা টেনশন ফোর্স দেখাবে। ঠিক আছে, ফোর্সের বিপরীতে। আমরা এই জাতীয় টান বল নিয়ে অনেক কথাবার্তা বলবো। আর টান বল আর লব্ধি বল কিন্তু সেম না। আমরা দেখতেছি যে টান বল আর ওজন, এদের রেজাল্টেন্ট ফোর্স কিন্তু জিরো। কিন্তু এই ক্ষেত্রে কি দড়ির টান বল জিরো? উত্তর হচ্ছে না। অনেকে ভাবে টেনশন ফোর্স আর রেজাল্টেন্ট ফোর্স অর্থাৎ লব্ধি ফোর্স এবং আমাদের যেটা দড়ির টান বল, সেই দুইটা হয়তোবা সেম জিনিস, কিন্তু উত্তর হচ্ছে সেম না। আমরা দেখতে পারছি যে ওয়েটটা এদিকে নিচের দিকে কাজ করতেছে ডাব্লু, এবং টেনশনটার ফোর্সটাও কিন্তু হবে টি ইজিক্যাল টু ডাব্লু, অর্থাৎ ওজন যতটুকু টেনশন ফোর্সও ততটুকু, জাস্ট দুইজন দুইজনের বিপরীতে কাজ করছে। আর এদের দুজনের লব্ধি ফোর্স হচ্ছে জিরো। তাহলে টেনশন ফোর্স জিনিসটা কি, টেনশন ফোর্স বা টান
বল জিনিসটা হচ্ছে যখন কোন একটা লোড কোন একটা দড়ির উপর অ্যাপ্লাই করা হয়, তখন সেই দড়ি নিজের থেকে তার মধ্যে কিছু রেজিস্ট্যান্স ফোর্স তৈরি করে, অর্থাৎ বাধা দেওয়ার চেষ্টা করে, সেটাই দড়িটাকে যেন ছিঁড়ে না যায়, ম্যাটেরিয়াল যেন বিকৃত না হয়ে যায়, অর্থাৎ দড়িটা নিজের থেকে যেন ছিঁড়ে না যায়। সেজন্য দড়ি তার ভিতরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে। এই বিকৃতির বিরুদ্ধে যে প্রতিক্রিয়া বল সে সৃষ্টি করছে, এটাকেই আমরা বলি হচ্ছে টান বল। তাহলে অবশ্যই অবশ্যই স্পষ্টত মনে রাখবা, টান বল এবং টেনশন মানে টেনশন ফোর্স এবং রেজাল্টেন্ট ফোর্স অর্থাৎ লব্ধি বল এবং টান বল কখনো সেম জিনিস না। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এবার আসো আমাদের অসাম্য বল বা সাম্যতাহীন বল জিনিসটা কি। বলা হচ্ছে সেম জিনিস যখন একাধিক বল যখন কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাদের লব্ধি বল শূন্য হয় না। প্রথম কথা হচ্ছে একটা বল অবশ্যই বলে নাই, অবশ্যই এখানে দুইটা ফোর্স থাকতে হবে। দ্বিতীয় কথা বলছে যে লব্ধি বলটা আমার কি হবে না, শূন্য হয় না, অর্থাৎ বস্তুটার স্মরণ ঘটবে, তাকে আমরা অসাম্য বল বলবো। আমি একটা কথা তোমাদের বলে রাখি এখানে, যে আমরা যে সংজ্ঞাগুলো ইউজ করছি প্রত্যেকটা সংজ্ঞা ওয়েল রিসার্চ করে, তোমাদের যে একদম 2008 সালের পুরনো বই ছিল, তোমাদের রয়্যাল গাইড, পাঞ্জেরি গাইড, লেকচার গাইড, কিছু কিছু অনলাইন ওয়েবসাইট এবং ইন্টারের বই, সবগুলো সমন্বয় করে একটা সংজ্ঞা আমি পড়ানোর চেষ্টা করছি। যেই সংজ্ঞাটা তোমার 9, ক্লাস 10 এবং ক্লাস 11, ক্লাস 12, এইচএসসি অ্যাডমিশনের কোনো এক হাবির রিটেন, সবগুলো যেন কভার করে। আমাদের ক্ষেত্রে কি হয়, ক্লাস 9-এ আমরা একটা সংজ্ঞা পড়ি, ক্লাস 10-এ যায় দেখি যে না এই সংজ্ঞা দিয়ে চলছে না, তখন একটা পড়ি, আর ইন্টারে যায় তখন তো আবার ইন্টারে যে আমাদের একটা ব্যাপক পরিবর্তন আসে, তখন এসএসসির দেখা যায় অনেক কনসেপ্টই আমাদের আসলে মিল হচ্ছে না। তো সব মিলে একটা গোঁজা মিল লেগে যায়। আবার বিভিন্ন অলিম্পিয়াডে ইংলিশে কোশ্চেন করে, আইইউটির কোশ্চেন কিন্তু ইংলিশে হয়, বিউপির কোশ্চেন কিন্তু ইংরেজিতে হয়। তো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ইংরেজি টার্মগুলোও জানি না। আবার আমরা এসএসসি বিজ্ঞান বিভাগে কমপ্লিট করলাম বাংলাতে, এইচএসসি বিজ্ঞান বিভাগে কমপ্লিট করলাম বাংলাতে, ইন মানে তারপরে ইন্টারের পরে যখন আমরা ভার্সিটিতে ভর্তি হই, ইস ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্ট ইংরেজিতে পড়ানো হয়, মেডিকেল ইংরেজিতে পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে সমস্ত সাবজেক্ট ইংরেজিতে পড়ানো হয়। তো সেখানে যে জাস্ট একটা জিনিস, যে রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে লব্ধি বল, টেনশন ফোর্স মানে হচ্ছে টান বল, এই জিনিসগুলো কিন্তু আবার ইংরেজিতে আমাকে কম্পাইল করে পড়তে হয়, আমার কিন্তু ওই সম্পর্কে ধারণা থাকে না। এই জন্য আমি চেষ্টা করি যে ক্লাস 9 থেকেই বাংলা শব্দের পাশাপাশি আমি ইংরেজি শব্দগুলো কি ইউজ করি। তাতে আমার দুইটা লাভ হয়, এক নাম্বার তোমাদের আগে থেকে ইংরেজি সম্পর্কে ধারণা থাকতেছে। সো জিনিসটা যখন তুমি অনার্সে পড়বে অথবা কোনো অলিম্পিয়াডে দেখবা, আইইউটিতে প্রিপারেশন নিবা, তখন তোমার কাছে জিনিসটা কঠিন লাগবে না। অথবা অনেকে হচ্ছে জিআরই দিবা, ঠিক আছে, বা স্যাট দিবা অথবা আইএলটিএস দিবা, তো তখনও তোমার কাছে ম্যাথমেটিক্যাল টার্মগুলোর ক্ষেত্রে সমস্যা হবে না। আর দুই নাম্বার হচ্ছে যে বাংলাতে অনেক ধরনের নাম হয়ে যায় একটা জিনিসের, ইংরেজিতে এই সমস্যা নাই। তো ইংরেজিতে এই কারণে বোঝাটা অনেক বেশি সহজ। যাই হোক, আমরা তাহলে বুঝলাম যে যদি একাধিক বল ক্রিয়া করে তার লব্ধি বল শূন্য না হয় সেটাকে আমরা অসাম্য বল বলবো, শূন্য না হয় সেটাকে আমরা অসাম্য বল বলবো। যেমন আমরা এর আগে উদাহরণ দিয়েছিলাম যে ধরো একটা বস্তু আছে, সেই বস্তুকে একে 10 নিউটন বলে টানা হচ্ছে, একে হচ্ছে 20 নিউটন বলে এদিকে টানতেছি, তো দেখা যাবে যে বস্তুটার আলটিমেটলি সরণ কোন দিকে হবে, এদিকে হবে, রাইট? এখন ধরো বস্তুটাকে আমি এই বরাবরও একটা টান দিচ্ছি, এই বরাবর ধরো 30 নিউটন বলে টানলাম, তাহলে একটু কমন সেন্স খাটালে দেখবা যে বস্তুটা এদিকেও যাবে আবার উপরের দিকেও যাবে, অর্থাৎ এই পাশেও সরবে, এই পাশেও সে সরবে, আবার সে উপরের পাশেও যাবে। তাহলে দুইটা মিলে বস্তুটার গতি কিন্তু হবে হচ্ছে এই রকম, অনেকটা দেখতে এই রকম হবে। তাহলে আমরা, এবং সেটা দেখা যাবে যে উপরের দিকেই বেশি যাচ্ছে, রাইট? নিচের দিকে বেশি আসার থেকে উপরের দিকেই বেশি যাচ্ছে, অর্থাৎ তার রেজাল্ট্যান্ট ফোর্সটা কিন্তু এদিকে হবে। তাহলে এখান থেকে দুইটা জিনিস শেখার, প্রথমত আমরা দেখতেছি যে এই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট্যান্ট ফোর্স অবশ্যই জিরো না। দ্বিতীয়ত তিনটা বল মিলে একটা নতুন লব্ধি বল সৃষ্টি করতেছে, যেটা তিনটা বলের দিকেই কাজ করতেছে না, বরং নতুন একটা দিক সেট করে সে যাচ্ছে। এই কারণে বলকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে জাস্ট অ্যাপ্লাইড ফোর্সের পরিমাণ কত সেটা দিয়ে আমরা বিবেচনা করতে পারি না, অ্যাপ্লাইড ফোর্স কোন দিকে কাজ করবে সেটাকে নিয়েও আমাকে চিন্তা করতে হয়। তো এটা বোঝার জন্য আমরা আগে একটু বলের উপাংশ সম্পর্কে ধারণা নিয়ে আসি। ধরো এখানে একটা ব্লক আছে, যে ব্লকের নাম এ ব্লক। তো এই এ ব্লকটাকে একটা রশি দিয়ে 30 ডিগ্রি কোণে, এটাকে আমরা অনেক সময় বলতে পারি এটা হচ্ছে আনুভূমিক লাইন,
আনুভূমিক মানে হচ্ছে যেটা ভূমির সাথে সমান্তরাল, ঠিক আছে? তাহলে আনুভূমিকের সাথে সমান্তরাল একটা লাইন টানা হয়েছে বা একটা দড়ি টানা হয়েছে কত ডিগ্রিতে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং তারপর তাকে 10 নিউটন বলে টানা হচ্ছে। একটা জিনিস মনে রাখবা, কোন একটা ফোর্সে কে আমরা সমাধান করার জন্য সব সময় সেখানে আমরা একটা ওই বিন্দুতে বা যে কোনো বিন্দুতে ওই অ্যাপ্লাইড ফোর্সের যে কোনো বিন্দুতে আমরা দুইটা উপাংশে ভাগ করি, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে এক্স অক্ষের একটা উপাংশ, আরেকটা বলি ওয়াই অক্ষের উপাংশ। এক্স অক্ষের যে উপাংশটা আছে সেটাকে আমরা বলি এক্স অক্ষের উপাংশকে আমরা বলি ভূমি উপাংশ, ঠিক আছে? উপাংশকে আমরা বলি ভূমি উপাংশ, অথবা তুমি যেই নামে ডাকো, অথবা যে কোনো অনেক বইয়ে অনেক ধরনের নাম থাকতে পারে। আমি ধরে নিলাম ভূমি উপাংশ অথবা আনুভূমিকের সাথে সমান্তরাল উপাংশ, যেটা ইচ্ছা ধরতে পারো। আর ওয়াই অক্ষের যে উপাংশ আছে সেটার একটা পপুলার নাম আছে, সেটাকে আমরা বলি উলম্ব উপাংশ বা লম্ব উপাংশ, ঠিক আছে? দুইটা একই জিনিস, উলম্ব উপাংশ অথবা লম্ব উপাংশ। তাহলে আমরা কেন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ভাগ করে নি কোন একটা ফোর্সের ক্ষেত্রে, কেন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা বলকে ভাগ করে নি? এর কারণ হচ্ছে, এটার সিগনিফিকেন্স হচ্ছে, সে এক্স অক্ষ বরাবর কতটা বল অনুভব করছে, অর্থাৎ তার এক্স অক্ষ বরাবর সে যতটুকু বল অনুভব করবে তার জন্য সে এক্স অক্ষ বরাবর মুভ করবে। তার ওয়াই অক্ষ বরাবর সে যতটুকু বল অনুভব করবে সেটার জন্য সে ওয়াই অক্ষ বরাবর মুভ করবে। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর সরণের জন্য ওয়াই অক্ষ বরাবর বলটাই দায়ী হবে। আর এক্স অক্ষ বরাবর উপাংশের জন্য এক্স অক্ষ বরাবর তার যতটুকু সরণ ঘটবে সেটা দায়ী থাকবে। দেখো এখানে 10 নিউটন বলটা 30 ডিগ্রি কোণে অ্যাপ্লাই হয়েছে, কার সাথে? ভূমির সাথে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয়, তুমি যদি এখানে একটা ত্রিভুজ টানো, সুন্দর একটা ত্রিভুজ কল্পনা করো, তাহলে এই 10 নিউটনটা কি? তার অতিভুজ, রাইট? এবং এই 30 ডিগ্রির সাথে যেই কোণটা তৈরি হয়েছে সেটা কি? তার ভূমি। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই এইটাই কেন ভূমি? মনে রাখবা, একটা ত্রিভুজ যদি থাকে সব সময় তার সাথে যেটা থেটা কোণ তৈরি করবে, অর্থাৎ কোণ যেটার সাথে আমরা মাপবো সেটাকে আমরা বলি হচ্ছে ভূমি। তার মানে এই ক্ষেত্রে ভূমি কিন্তু এইটা। আর থেটা বা কোণের বিপরীত যে বাহু সেটাকে আমরা বলি লম্ব। সেম ত্রিভুজটা যদি এমন হতো যে এটা হচ্ছে সেম ত্রিভুজ, বাট আমরা থেটাটা কল্পনা করছি হচ্ছে এর সাথে, তাহলে কিন্তু আমরা এই লম্বটাকেই তখন আবার বলতাম ভূমি, রাইট? কেন? কেননা থেটা কোণ এঙ্গেলটা আমি যার সাথে ধরবো সেটাকে আমরা বলবো ভূমি, আর যেটা থেটা বা অ্যাঙ্গেলের বিপরীত বাহু সেটাকে আমরা বলবো লম্ব। তাহলে আমরা বলতে পারি এইটা হচ্ছে নিচের যে এক্স উপাংশ আছে, এটা হচ্ছে আমাদের কি? ভূমি। তাহলে অবশ্যই এইখানে যে বলটা কাজ করবে এক্স অক্ষ বরাবর সেটা হবে 10 cos 30 ডিগ্রি। অর্থাৎ ভূমি উপাংশটা কত হবে? কস ওই অ্যাঙ্গেলের গুণফলের সমান। তুমি বলতে পারো কেন এটা? চিন্তা করো, আমরা যখনই কোন একটা ভেক্টর রাশি হিসাব করি তখন আমরা ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতেই পারি। তাহলে আমার অতিভুজ যদি হয় 10, তাহলে আমার ভূমি কি হবে? 10 × cos 30, রাইট? আর আমার যে লম্ব উপাংশ হবে সেটা হবে হচ্ছে 10 sin 30 ডিগ্রি। তাহলে কোনো একটা, যদি আমাদের নির্দিষ্ট ক্ষেত্রে আমাদের দেওয়া থাকে যে কোনো একটা বল কোন একটা কোণ করে আছে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সেটাকে রিজলভ করতে পারবো। আমাকে প্রথমে কি হিসাব করতে হবে? তার এক্স অক্ষ বরাবর উপাংশ এবং একই সাথে তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আমি যদি সবগুলো কোণ করা বলের এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ ব্যবহার করতে পারি, তাহলে এক্স অক্ষ বরাবর আমি একটা লব্ধি বল পাবো, ওয়াই অক্ষ বরাবর একটা লব্ধি বল পাবো। তারপর আমরা পুরো বলটাকে একটা রিজলভ করতে পারবো। তুমি বলতে পারো যে ভাইয়া কিভাবে? এই জিনিসটা তো আমরা একটু বুঝিনি। তো আমরা লাস্টে এসে সেই জিনিসটা বোঝাচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি। তার আগে আসো আমরা কিছু বলকে চিন্তা করি। যেমন ধরো এইখান থেকে তুমি একটা বল টানছো, ঠিক আছে? আবার এইখান থেকে একটা বল টানছো। এখন দুইটার ক্ষেত্রে দুইটা বল কাজ করতেছে। একটা আমি বলতে পারি যেটা হচ্ছে 60 ডিগ্রিতে, এবং সেটা এখানে 20 নিউটন বল প্রয়োগ করতেছো। এখানে একটা বস্তু আছে, ধরে নাও এটা হচ্ছে একটা গোলক, সেই গোলকের উপরে দুইটা দড়ি দিয়ে তুমি ভিন্ন ভিন্ন দিকে টানতেছো। আর এটা হচ্ছে আমাদের 30 নিউটন বল। ধরো এটা 30 ডিগ্রি কোণে আছে অথবা 45 ডিগ্রি কোণে আছে। এখন তোমাকে যদি বলে যে বলটা সরণ কোন দিকে হবে, তোমাকে বের করো, তাহলে কি তুমি বের করতে পারবা?
জিনিসটা তো কোয়াইট টাফ হয়ে যাবে, রাইট? তখন আমরা কি করব, এই যে যে 20 নিউটন বল আছে এই বলটার এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা উপাংশকে ভাগ করে নিব। যেমন এটার এক্স অক্ষ বরাবর উপাংশ এটা, মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশ এটা, এক্স অক্ষ বরাবর উপাংশ ভূমির দিকে, রাইট? তাহলে আমরা এভাবে রিজলভ করে নিলাম। এবার যদি আমরা রিজলভ করে নিই, দেখো আমরা খুব সহজে এবার সমাধান করতে পারবো। তাহলে এই কোণটাও হচ্ছে কত আমার, 20 ডিগ্রি। তাহলে এই সরি 60 ডিগ্রি। তাহলে এটাও হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে এই বরাবর আমাদের যেটা হবে সেটা হবে হচ্ছে 20 cos 60 ডিগ্রি। ঠিক আছে? আর এই বরাবর যে বলটা হবে সেটা হবে হচ্ছে আমাদের 20 sin 60 ডিগ্রি। এই বরাবর আমাদের বলটা হবে হচ্ছে 30 sin 45 ডিগ্রি। আর এই বরাবর আমাদের বলটা হবে 30 cos 45 ডিগ্রি। যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে একটু আবার ভিডিওর পেছনে যে আবার এই অংশটা একটু দেখার চেষ্টা করবা। তাহলে এটা হচ্ছে আমাদের সেই 45 ডিগ্রি কোণ ছিল। তাহলে এখন তুমি চিন্তা করো, এই বস্তুটাকে এক্স অক্ষ বরাবর টানতেছে কয়টা বল? দুইটা বল। একটা হচ্ছে 20 cos 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 30 cos 45 ডিগ্রি, রাইট? 30 cos 45 ডিগ্রি। তাহলে এই বস্তুটার এক্স অক্ষ বরাবর মুভ করা, অর্থাৎ এই দিকে যাবে, হয় এদিকে যাবে অথবা এই দিকে যাবে, যে কোনো দিকে এক্স অক্ষ বরাবর মুভ করার জন্য তার শুধুমাত্র এই দুইটা বলই কাজ করবে। এবং তুমি ইজিলি বুঝতে পারতেছো যে 30 cos 45 মানে 45 ডিগ্রি, এই বলটা আসলে বেশি। তাহলে তুমি যদি এখানে নতুন করে একটা আঁকতে চাও, নতুন করে যদি আঁকতে চাও, কন্ট্রোল Z, আমরা একটু সোজা করে লাইনটা টানি। হ্যাঁ, যদি তুমি নতুন করে টানতে চাও তাহলে তুমি বুঝতে পারবা যে এইখান থেকে অবশ্যই বলটা কি হবে, এইদিকে কাজ করবে। ঠিক আছে? তাহলে এইদিকে কাজ করবে এবং সেই বলটার মান কত হবে? সেই বলটার মান কিন্তু হবে হচ্ছে আমাদের 30 cos 45 ডিগ্রি মাইনাস 20 cos 60 ডিগ্রি। তাহলে 30 cos 45 মাইনাস 20 cos 60। আবার তুমি যদি দেখো দুইটা বলে কি উপরের দিকে কাজ করতেছে না, আর দুইটা বল তারা কি করতেছে, চেষ্টা করতেছে বলটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার। এবং দুইটা বলের মান তাইলে কি হবে, দুইটা যোগ করতে হবে। এবং যোগ করলে কত আসবে, আমাদের 30 sin 45 ডিগ্রি প্লাস 20 sin 60 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, আমরা হিসাব করতে পারবো ওই বলটা এক্স অক্ষ বরাবর কত কোন দিকে মুভ করতেছে, ওয়াই অক্ষ বরাবর কোন দিকে মুভ করতেছে, এবং দুইটার লব্ধি কত হবে, অথবা দুইটা দিকে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে। এই জিনিস আমরা আরো আরো স্পষ্টভাবে কিছুক্ষণ পরে ক্লিয়ার হব। দেখো এখানে অনেকগুলো বল দেওয়া আছে, যেমন এটা যদি ধরে নাও এফ বল, তাহলে এই বলের যে উপাংশ হবে এটা ধরো থেটা। তাহলে এই বলের যে উপাংশ হবে এইদিকে হবে হচ্ছে কি, এফ ক এফ কস হবে না, সরি, এফ সাইন হবে। তাহলে এইদিকে হবে হচ্ছে এফ সাইন কত ডিগ্রি, সাইন থেটা। আর এইদিকে হবে হচ্ছে এফ কস থেটা। অর্থাৎ বস্তুটা কিন্তু এক্স অক্ষ বরাবর মুভ করবে, ওয়াই অক্ষ বরাবর মুভ করবে, রাইট? তার এবং তার গতিটা দেখা হয়েছে এই বরাবর। যদি এই বরাবর থেটা হইতো, ধরো এইটা হচ্ছে থেটা, তাহলে আমি বলতে পারতাম যে বস্তুটা মুভ করবে একবার এফ কস থেটা এই বরাবর, আর নিচের দিকে মুভ করবে, তার মানে হচ্ছে এফ সাইন থেটা। আবার যদি বস্তুটা এই বরাবর থাকে, এটা যদি থেটা হয়, তাহলে এই উপাংশটা হবে হচ্ছে এফ কস থেটা, এটা হবে হচ্ছে এফ সাইন থেটা। আসো, এবার আমাদের এবার আমাদের যে উদাহরণটা ছিল, সেই উদাহরণটাতে দেখা যাচ্ছে যে আমরা একটা বস্তুকে যে ঝুলিয়ে রেখেছিলাম সুতা দিয়ে, তাই না, আগের প্রবলেমটাতে, তখন একদম বস্তুটা সোজা ছিল। এখন বস্তুটাকে আমরা একটু ধরে ছেড়ে দিছি, তাহলে বস্তুটার রোটেশন কেমন হবে? সে একবার এদিকে আসবে, একবার এদিকে আসবে, এভাবে মুভ করবে না? তো তখন কি সে সাম্য অবস্থায় থাকবে? উত্তর হচ্ছে না। তো সাম্য অবস্থায় কেন থাকবে না? চিন্তা করো, এখানে বস্তুটার যে ওজন সেটা হচ্ছে নিচ বরাবর ডাব্লু, কিন্তু তার যে টান বলটা আছে সেটা কিন্তু উপরের দিকে না, একদম এক্স্যাক্টলি উপরের দিকে না, রাইট? সেই বস্তুটার একটা উপাংশ আছে, অর্থাৎ এই দিকে কিন্তু সে টি, একটা থেটা কোণ পর্যন্ত আমরা টেনে দিছি। তাহলে আমার টি কাজ করতেছে কিন্তু কি বরাবর বলো দেখি। আমরা যদি একটু এখান থেকে আঁকাই, যে এটা হচ্ছে আমাদের ধরো লম্ব, আর এইদিকে হচ্ছে আমাদের এক্স উপাংশ, এইদিকে আমাদের হচ্ছে ওয়াই উপাংশ এক্সটেন্ড করলাম।
এটা হচ্ছে আমাদের এটা। তাহলে আমাদের টি যেই বলটা আছে দেখো, সেটা কিন্তু আমাদের থেটা কোণে এই দিক বরাবর টানা হচ্ছে, কেননা টান বল সবসময় দড়ি বরাবর, যেই বরাবর দড়ি আছে সেই বরাবরই তো তার টান বল কাজ করতেছে, রাইট? তাহলে এই বরাবর টি কাজ করতেছে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের নিচ বরাবর কাজ করতেছে হচ্ছে ডাব্লু, উপর বরাবর কাজ করবে হচ্ছে টি কস থেটা, আর আরেকটা বরাবর কাজ করবে হচ্ছে টি সাইন থেটা। এখন তুমি একটু চিন্তা করো, দড়িটার এই বস্তুটা, বলটা কি উপরের দিকে ভাসে উপরের দিকে উঠে যাচ্ছে, আকাশের দিকে উঠে যাচ্ছে? উত্তর হচ্ছে না। বা উপরের একদম ছাদের দিকে কি উঠে যাচ্ছে? উত্তর হচ্ছে না। বস্তুটা সরণ কিন্তু ঘটছে এই টি সাইন থেটা বা এক্স অক্ষ বরাবর। এর কারণ কি? এর কারণ হচ্ছে ডাব্লু এবং টি কস থেটা এই দুইটা হচ্ছে সমান। এই কারণে সেই বস্তুটা ওয়াই অক্ষ বরাবর কোনো মুভ করছে না। অর্থাৎ আমরা বলেছিলাম ওয়াই অক্ষ বরাবর বলের লব্ধি যদি জিরো হয়, তাহলে উলম্ব বা অভিলম্ব বরাবর তার কোনো ধরনের সরণ ঘটবে না। সে উলম্ব বরাবর নিচেও আসবে না, উপরের দিকেও যাবে না, কেননা দুইটা বলই সমান। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু যেহেতু টি কস থেটা, তাহলে আমরা বলতে পারি বস্তুটা ওয়াই অক্ষ বরাবর মুভ করবে না। কিন্তু তার এক্স অক্ষ বরাবর কি কোনো লব্ধি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। তার এক্স অক্ষের পজিটিভ দিকে টি সাইন থেটা নামক একটা বল কাজ করতেছে, এবং তার এক্স অক্ষের নেগেটিভ দিকে কিন্তু কোনো বল নাই। তাহলে ওই বস্তুটা যেই বল নিয়ে মুভ করবে, সেটার পরিমাণ হচ্ছে টি সাইন থেটা। এবং এই টি সাইন থেটার জন্যই যখন আমরা হাত দিয়ে বস্তুটাকে ছেড়ে দিব, মানে ওই টি সাইন থেটাকে এখন পর্যন্ত হাত রেজিস্ট করতেছে, আমি ধরে আসি বলছি, আসি বলে সেটা চলে যাচ্ছে না এক্স অক্ষের পজিটিভ দিকে। কিন্তু যখনই আমি বলটাকে ছেড়ে দিব, সে কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকে মুভ করবে। এর কারণ তার এক্স অক্ষের নেগেটিভ দিকে সেটাকে রেজিস্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য কোনো ধরনের বল নাই। তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের অবশ্যই দুই অক্ষ বরাবর বলের হিসাব করতে হবে। এবং আমরা এটাও বুঝলাম যে যদি কোনো বল রেজিস্ট করার জন্য না থাকে, তাহলে যেদিকে বল কাজ করছে একদম সেদিক বরাবর ওই বস্তুটার সরণ ঘটবে। তাহলে অসাম্য বলের একটা ভালো উদাহরণ দেখলাম। আশা করি তোমরা এই পুরো ঘটনাটা বুঝতে পারছো। এই এক্সাম্পলটা আসলে অনেক বেশি কঠিন হয়ে গেছে, আমার ধারণা যে তোমাদের একটু বুঝতে কষ্টই হবে। হ্যাঁ, আমাদের এই উদাহরণটা নিয়ে আরো পরে আলোচনা করার দরকার ছিল। যাই হোক, তারপরেও আই থিঙ্ক তোমরা যেহেতু স্মার্ট ছেলে পেলে, বোঝার কথা যে এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে একটা বল কাজ করছিল, নেগেটিভ দিকে একটা বল কাজ করছিল। এটাকে যদি আমরা এক্স অক্ষের পজিটিভ দিক ধরি, ঠিক আছে, আর এটাকে যদি আমরা এক্স অক্ষের নেগেটিভ দিক ধরি, তাহলে দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করছিল। সেখান থেকে এক্স অক্ষের নেগেটিভ দিকের বলটা বেশি হওয়ার কারণে এক্স অক্ষের নেগেটিভ দিকে একটা সরণ ঘটবে, যেটার পরিমাণ হবে কি? এক্স অক্ষের নেগেটিভ দিকের বল মাইনাস এক্স অক্ষের পজিটিভ দিকের বল। ঠিক আছে। আর উপরের দিকে আমরা দেখছি যে দুইটা বল একসাথে কাজ করছে, দুইটাই ওয়াই অক্ষের পজিটিভ দিকের বল। এই ওয়াই অক্ষের নেগেটিভ দিকে কিন্তু কোনো বলই নাই। তাহলে অবশ্যই অবশ্যই দুইটা বল মিলেই ওয়াই অক্ষের পজিটিভ দিকে একটা সরণ ঘটাবে। তাহলে এক্স অক্ষের নেগেটিভ এবং ওয়াই অক্ষের পজিটিভ এই দুইটা দিকে আমরা যদি একটা বলকে আঁকাই, একটা রেজিস্ট্যান্স, মানে লাস্টে একটা রেজাল্টেন্ট ফোর্স আঁকাই, তাহলে দেখা যাবে যে বলটা দুইটা বলের লব্ধি আকারে তাদের মাঝামাঝি বরাবর একটা দিকে সে গমন করতেছে। তো এই বলের মান কত হয়, এই বলের দিক কত হবে, এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। যখন আমরা অঙ্ক করব আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। এখন আসো, তিনটা বলের সাম্যাবস্থা। বলেছে যে যদি একটি ভারী বইকে দড়ি দিয়ে বেঁধে দুই পাশ থেকে দড়ির দুই প্রান্ত টেনে বইটিকে স্থির অবস্থায় ঝুলিয়ে রাখা সম্ভব হয়, ঠিক আছে, অবশ্যই সম্ভব হবে। কিন্তু সেখানে আমরা দেখি যে বইটির ওজন থাকে ডাব্লু এবং দুই প্রান্তের টান থাকে একটা টি1 আর একটা টি2। ঠিক আছে। তো দুই পাশ থেকে যতই আমরা দড়ি টানার চেষ্টা করি না কেন, দড়িটা পুরোপুরি সোজা আমরা করতে পারবো না। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে এই ক্ষেত্রে আমাদের এই যে তিনটা বল আছে, একটা হচ্ছে ওজন, বইটার ওজন, একটা হচ্ছে টান বল টি1 অর্থাৎ বাম পাশে ধরে রাখার বল, আরেকটা হচ্ছে ডান পাশ দিয়ে দড়ি দিয়ে টান দিয়ে ধরে রাখার বল, সেটার পরিমাণ হচ্ছে টি2। এই তিনটা বল মিলে কিভাবে রেজাল্টেন্ট জিরো করে? ধরে নাও, ধরে নাও এই জায়গায় যে টান বল টি1 আছে সেটা থেটা 1 কোণে আছে, আর টি2 যে বলটা আছে সেটা থেটা 2 কোণে আছে। কার সাথে? এক্স অক্ষের সাথে। ঠিক আছে, সেটা পজিটিভ দিক হোক নেগেটিভ দিক হোক, দুইটাই হচ্ছে এক্স অক্ষের সাথে। তাহলে আমরা বলতে পারি এই টি2 বলকে যদি আমরা রিজলভ করি, তাহলে এক্স অক্ষের দিকে একটা বল পাবো, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে টি2 কস থেটা 2। আরেকটা হচ্ছে
আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিকে যেটা হচ্ছে T1 কে রিজলভ করলে পারবো। একটা হচ্ছে T1 কস থেটা ওয়ান। এখন দেখো কস থেটা ওয়ান। এখন দেখো T2 কিন্তু উপরের দিকে একটা বল আছে, রাইট? T2 কি আছে? এক্স অক্ষের এদিকে একটা বল আছে পজিটিভ দিকে, আরেকটা ওয়াই অক্ষের পজিটিভ দিকে একটা বল আছে। তাহলে সেটার পরিমাণ কত? সেটার পরিমাণ হচ্ছে T2 সাইন থেটা টু। আর T1 এরও একটা ওয়াই অক্ষের পজিটিভ দিকে বল আছে, আর এক্স অক্ষের নেগেটিভ দিকে বল আছে। এক্স অক্ষের নেগেটিভ দিকের বলটা আমরা তো বের করছি। আর ওয়াই অক্ষের পজিটিভ দিকে হচ্ছে T1 সাইন থেটা ওয়ান। তাহলে আমরা বলতে পারি এই T1 সাইন থেটা ওয়ান এটাও ওয়াই অক্ষের দিকে কাজ করতেছে উপরের দিকে ধরে রাখার জন্য। T2 সাইন থেটা টু সেটাও কিন্তু উপরের দিকে কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি T1 সাইন থেটা ওয়ান প্লাস T2 সাইন থেটা টু, এই দুইটা বলই চেষ্টা করবে, দুইটা বলের যোগফলই চেষ্টা করবে কি বইটাকে উপরের দিকে উঠানোর জন্য। আর এটাকে রেজিস্ট করার জন্য নিচে আছে ডাব্লিউ ফোর্স। আমরা কনফিউশন এড়ানোর জন্য এইগুলো এখন মুছে দিই। আমার আই থিঙ্ক বোঝার কথা যে T1 এর একটা ওয়াই অক্ষের উপাংশ আছে আর T2 এর একটা ওয়াই অক্ষের উপাংশ আছে, এবং দুইটাই যেহেতু পজিটিভ দিকে এই জন্য দুইটা ফোর্স মিলে তাদের লব্ধি ফোর্স হবে তাদের যোগফল। আর আমরা এটা বুঝতে পারছি যে নিচের দিকে আছে ডাব্লু। তাহলে আমরা বলতে পারি যে বইটা যদি স্থির থাকে তাহলে অবশ্যই T1 কস থেটা ওয়ান প্লাস T2 কস, এই সরি, ইজিক্যাল টু T2 কস থেটা টু। কেন? কেননা ভাইয়া যদি দুইটা উপাংশ সমান নাই হতো তাহলে কি বস্তুটা এক্স অক্ষের যে কোনো পজিটিভ বা নেগেটিভ দিকে মুভ করতো, অর্থাৎ আনুভূমিকের দিকে, মানে আণবিকের পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে মুভ করতো। এবং আমরা একই সাথে আরেকটা জিনিস বলতে পারি যে ডাব্লিউ ইজিক্যাল টু T1 সাইন থেটা ওয়ান প্লাস T2 সাইন থেটা টু। তাহলে এইখানেও যদি আমাদের বস্তুটার যে T1 সাইন থেটা ওয়ান প্লাস T2 সাইন থেটা টু এই মানটা যদি আমাদের বস্তুর ওজনের সমান হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবরও বইটা মুভ করবে না। যদি ডাব্লিউ এর মান বেশি হতো বইটা নিচের দিকে নেমে যেত, এক্স অক্ষের দিকে সরন্ত জিরো হয়ে গেছে যখনই কজ উপাংশ দুইটা সেম হয়ে গেছে। কিন্তু যদি আমরা দেখতাম সাইন উপাংশ দুইটার যোগফল ওজনের তুলনায় কম হয়েছে সেক্ষেত্রে বইটা নিচের দিকে নামা শুরু করতো। যদি দেখতাম বেশি হয়েছে বইটা উপরের দিকে উঠা শুরু করতো। তাহলে এই শর্তগুলো মানার কারণে বস্তুটা কিন্তু সাম্য অবস্থায় আছে, যার কারণে এক্স অক্ষের দিকেও কোনো দিকেও মুভ করতেছে না, ওয়াই অক্ষের কোনো দিকেও মুভ করছে না। এখন আমাদের সেকেন্ড যে অংশটা সেটা হচ্ছে বইটাকে আমরা কেন সোজা করতে পারবো না। দেখো ভাইয়া, বইটাকে আমরা কেন সোজা করতে পারবো না সেটা নিয়ে আসি একটু আলোচনা করি। এটাকে আমরা ধরছিলাম থেটা টু, এটাকে আমরা ধরছিলাম থেটা ওয়ান। তুমি একটা জিনিস চিন্তা করো তো, বইটাকে যদি প্রপারলি আমরা সোজা করতে চাই তাইলে দড়ি দুইটাকে একদম টান টান অবস্থায় নিয়ে যাইতে হবে না? দড়িটাকে একদম টান টান অবস্থায় নিয়ে গেলে অবশ্যই অবশ্যই থেটা ওয়ান ইজিক্যাল টু জিরো হতে হবে। অর্থাৎ বস্তুটা একদম এই যে এই রেখা বরাবর এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর থাকবে। আর থেটা টু ইজিক্যাল টু জিরো হতে হবে। অর্থাৎ বস্তু বইটা কি হবে এই বরাবরও, এই এক্স অক্ষের পজিটিভ দিক বরাবরও কি হতে হবে, তাকে একদম টান টান অবস্থায় থাকতে হবে। অর্থাৎ থেটা ওয়ান এবং থেটা টু যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে বইটা পুরোপুরি টান টান অবস্থায় আছে, এবং আমাদের রশিটা মানে যেটা আছে সেটা হচ্ছে পুরোপুরি সোজা অবস্থায় আছে, তাই না? বইটা পুরোপুরি সোজা অবস্থায় আছে। এটা কেন হবে না? কেননা যদি থেটা ওয়ান এবং থেটা টু জিরো হয় তাহলে আমরা এটা বলতে পারি যে T1, মানে যদি বস্তুটা একদম টান টান অবস্থায় থাকে তাহলে কি হবে, দেখতে এরকম হবে না? এটা হচ্ছে বই। তাহলে এই দিকে কাজ করবে কি T1, আর এদিকে কাজ করবে কি T2, আর নিচের দিকে কাজ করবে কি ডাব্লু। দেখো, T1 আর T2 এই দুইটা তো সমান হতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়াই অক্ষ বরাবর, কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমার নিচের দিকে শুধুমাত্র কাজ করছে ডাব্লু। উপর দিকে কি কোনো রেজিস্ট করার মতো কোনো ফোর্স আছে? উত্তর হচ্ছে নাই। এই যে কোনো রেজিস্ট করার মতো যে ফোর্স নাই, তাইলে সেই বস্তুটা কখনো টিকে থাকতে পারবে? উত্তর হচ্ছে না। অর্থাৎ আমরা জানতাম যে কোনো একটা বস্তুকে সাম্য অবস্থায় থাকতে হলে ওয়াই অক্ষ বরাবর দুইটা বলই সেম হতে হয়, দুইটা বা তিনটা যে কয়টা ফোর্সই থাকুক না কেন ওয়াই অক্ষ বরাবর তার লব্ধি জিরো হতে হয়, এক্স অক্ষ বরাবর তার লব্ধি জিরো হয়। কিন্তু রশিকে যদি টান টান রাখি তাহলে T1 এর একটা উপাংশ এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকবে,
T2 একটা উপাংশ এক্স অক্ষের পজিটিভ দিকে থাকবে। দুইটা মিলে কাটাকাটি করে জিরো হতেই পারে, T1 = যদি T2 হয় কাটাকাটি জিরো হতেই পারে। কিন্তু নিচের দিকে যে বইয়ের ওজন ডাব্লু, সেটাকে রেজিস্ট করার জন্য ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমার কোনো ফোর্স নাই, কেননা আমরা কোনো উপাংশই ক্রিয়েট করি নাই, আমরা θ = 0 ধরে নিছি। আর তুমি যদি উপাংশ হিসাব করো যে θ1 0, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হবে, T sin 0 ডিগ্রি, তার মানে এটার মান কত, 0। তার মানে ওয়াই অক্ষ বরাবর কোনো আমাদের উপাংশই নাই বা কোনো বলই নাই। তাহলে ডাব্লু কে রেজিস্ট করার জন্য যেহেতু কোনো ফোর্স নাই, তাহলে অবশ্যই অবশ্যই এই সাম্য অবস্থা থাকবেই না, বইটা নিচের দিকে নামে চলে যাবে, ঠিক আছে। তো এই কারণে আমরা বলতে পারি যে দুইটা বস্তুকে যতই T1 T2 কে তুমি যতই বাড়াই দাও না কেন, কখনো তুমি θ1 কে একদম টোটালি জিরো করতে পারবা না, θ2 কেও এক্স্যাক্টলি তুমি কখনো জিরো করতে পারবা না। তো এক্সপেরিমেন্টটা তোমরা বাসায় করেও দেখতে পারো, ইনশাল্লাহ করে দেখলে আরো বেশি সুবিধা হবে। এবার আসো আমাদের কনসেপ্ট, সেটা হচ্ছে ভরবেগ। কোনো বস্তুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার জড়তার পরিবর্তন করতে গেলে সার স্থির অবস্থা বা স্থির থেকে গতিশীল করার জন্য তার অবশ্যই অবশ্যই ভরের উপর ডিপেন্ড করে, এবং আমরা বলছিলাম ভরটাই হচ্ছে তার জড়তার পরিমাণ। ভর বাদেও কোন একটা বস্তু কি পরিমাণ ক্ষয়ক্ষতি করবে সেটা ডিটারমাইন করার জন্য আমরা একটা নতুন কনসেপ্ট আনি, অথবা ওই বস্তুটার পরিবর্তন করার জন্য কি পরিমাণ আমাকে বল প্রয়োগ করতে হবে এটার জন্য আমরা একটা কনসেপ্ট আনি, সেটাকে বলা হয় হচ্ছে ভরবেগ। এর কারণটা কি, চিন্তা করো একটা বস্তু আছে, যেই বস্তুটা 10 মিটার/সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে, ঠিক আছে, 10 মিটার/সেকেন্ড বেগে যে একটা দেওয়ালকে আঘাত করছে, এম ভরের বস্তু, সেম ভরের বস্তু। আবার আরেকটা বস্তু আছে, সে দেখা যাচ্ছে যে 100 মিটার/সেকেন্ড বেগে সে এই দেওয়ালকে আঘাত করছে, রাইট। তাহলে দেওয়ালের ক্ষতি কোনটাতে বেশি হবে? উত্তর হচ্ছে 100 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে যেটা। এই কারণেই তো একটা সিম্পল গুলি আমরা যখন বন্দুক দিয়ে চালাই, বন্দুকের ভর হয় অনেক কম কিন্তু বেগ হয় অনেক বেশি। এই কারণে বন্দুক আমাদের একদম মাথা ছেদ করে বিপরীত দিক দিয়ে বের হয়ে যাইতে পারে, রাইট। তাহলে আমরা দেখছি যে কোনো বস্তু কি পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারে অথবা কোনো বস্তুকে কি পরিমাণ বল প্রয়োগ করতে পারে, সেটা শুধুমাত্র ভরের উপর ডিপেন্ড না, একই সাথে সেই বস্তুর বেগের উপর ডিপেন্ডেন্ট। এই কারণে আমরা ফিজিক্সে নতুন ভরবেগ নামক একটা রাশির উদ্ভব ঘটালাম। এবং এই ভরবেগটা আসলে কি, এই ভরবেগটা হচ্ছে ভর এবং বেগের গুণফল। তাহলে আমরা বলতে পারি ভর এবং বেগের গুণফলকে আমরা বলবো ভরবেগ। যেমন এই বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ভর কত, এম, আর বেগ কত, ভি, ভি এর মান কত, 10। তাহলে আমরা বলতে পারি এই বস্তুর ভরবেগ হচ্ছে 10 এম। এই এম এর মান তুমি 2 বসাও তাহলে 20 হবে, এম এর মান 3 বসাও তাহলে 30 হবে, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি ভরবেগ অবশ্যই কি হবে, ভর এবং বেগের গুণফল। যেমন এটার ক্ষেত্রে এই বস্তুর ভরবেগ কত হবে, 100 এম। এটাও সেম, আমরা বলছিলাম এম ভরের বস্তু, তাই না? তো এইভাবে আমরা ভরবেগ নির্ণয় করতে পারবো, জাস্ট ভর এবং গুণ করে দিলে ভরবেগ নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা দেখছি যে আমাদের ভরবেগ জিনিসটা আমরা পাচ্ছি কিভাবে। আমাদের ভরবেগ আমরা যেটাকে পিউ বলতে পারি, ঠিক আছে, পি মানে হচ্ছে ভরবেগ, সেটাকে আমরা বলছি এমভি। তাহলে এম এর এককটা কি, এম এর একক হচ্ছে এসআই একক কেজি, আর ভি এর এসআই একক হচ্ছে মিটার/সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি আমাদের ভরবেগের যে মানে একক সেটা হচ্ছে কেজি মিটার/সেকেন্ড। আবার আমরা জানি কেজির মাত্রা হচ্ছে এম, এম এর বা আমাদের যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি, সেটা আছে ইনভার্স আকারে, তাহলে হচ্ছে MLT−1। তাহলে আমাদের ভরবেগের মাত্রা হবে MLT−1, এই ওয়ানটা উপরে হবে, হ্যাঁ, পাওয়ার আকারে হবে। ক্যানভাতে পাওয়ার আকারে দেওয়া যায় না বলে আমরা লিখতে পারিনি। যাই হোক, তাহলে আমরা বলতে পারি যে কোন একটা বস্তুর যদি ভরবেগ বলে 1 কেজি মিটার/সেকেন্ড, তাহলে এটার মানেটা কি? যদি কোনো বস্তুর ভরবেগ বলা হয় 1 কেজি মিটার/সেকেন্ড, এটার মানেটা কি হবে? এটার মানে হচ্ছে কোন একটা বস্তুর ভর যদি হয় 1 কেজি এবং বস্তুটা যদি 1 মিটার/সেকেন্ড বেগে, 1 মিটার/সেকেন্ড সুষম বেগে গতিশীল থাকে, তবে সেই বস্তুর ভরবেগ হচ্ছে 1 মিটার/সেকেন্ড। এটা খুবই একটা ইম্পর্টেন্ট খ নাম্বার কোশ্চেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ক নাম্বার কোশ্চেন। দুইটা কোশ্চেনই যেন তোমার জানা থাকে। এবং একই সাথে আমরা দেখতেছি যে কোনো একটা বস্তু ভেক্টর নাকি স্কেলার, এটা বোঝার কিন্তু একটা উপায় আছে। দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম, একদম স্পষ্ট মনে রাখো, দ্বিতীয় অধ্যায়ে যেটা আমরা গতি অধ্যায় ছিল সেখানে স্পষ্টত স্কেলার এবং ভেক্টর রাশি এই দুইটা নিয়ে বিশদ আলোচনা করছি, এবং সেই বিশদ আলোচনার সময় আমরা
বোঝাইছিলাম যে ভরবেগ যখন আমরা নির্ণয় করি, ভরবেগ সরি না, যখন আমরা স্কেলার রাশি না ভেক্টর রাশি যখন আমরা নির্ণয় করি, যখন আমরা দেখি যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা হতে পারে 2 3 4, এটাকে আমরা বলি কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক ভ্যালু, রাইট? এগুলোকে আমরা প্রকাশ করি কি দ্বারা? সি দ্বারা অথবা এম দ্বারা, যে কোনো কিছু দ্বারাই প্রকাশ করতে পারো, যে জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু। সেই কনস্ট্যান্ট ভ্যালুর সাথে যদি কোনো একটা ভেক্টর রাশি গুণ হয়, তাহলে সেখান থেকে আমরা একটা ভেক্টর রাশি পাবো, রাইট? সেখান থেকে আমরা কি পাবো? একটা ভেক্টর রাশি পাবো, ভেক্টর রাশি পাবো। অর্থাৎ স্কেলার রাশির সাথে যদি ভেক্টর রাশি গুণ হয়, সেক্ষেত্রে আমরা ভেক্টর রাশি পাই। আবার কোন একটা কনস্ট্যান্টের সাথে যদি ভেক্টর রাশির গুণ হয়, আমরা ভেক্টর রাশি পাই। কোন একটা ভেক্টর রাশির সাথে যদি ভেক্টর রাশি গুণ হয়, তাহলে আমরা একটা ভেক্টর রাশিও পেতে পারি, আবার স্কেলার রাশিও পেতে পারি। আচ্ছা, আমরা এখন সেই জটিল প্রক্রিয়ায় না যাই, আমরা মোটামুটি জানলাম আমাদের ভরবেগ যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি। এর কারণ ভর হচ্ছে নিজে একটা স্কেলার রাশি, কিন্তু বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। সো স্কেলার এবং ভেক্টরের গুণফল অবশ্যই অবশ্যই একটা ভেক্টর রাশি। তো সেখান থেকে আমরা জানলাম ভরবেগ অবশ্যই একটা ভেক্টর রাশি। এটা একটা এমসিকিউ এর কোশ্চেন। এবং ভরবেগ পি ইজিক্যাল টু এম ভি, অর্থাৎ ভরবেগকে প্রকাশ করা হবে পি দ্বারা। এখন আসো, আমাদের একটা ম্যাথ আছে। ম্যাথটা হচ্ছে যে আনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটা লৌহ গোলককে 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেওয়ালে লম্বাভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল, ভরবেগের পরিবর্তন কত? আসো আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। একটা বস্তু যাচ্ছিল কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? এবং বস্তুটার ভর হচ্ছে 2 কেজি। যখন বস্তুটা দেওয়ালে বাড়ি খেলো, বাড়ি খাওয়ার পরে সেই বস্তুটা আবার একদম বিপরীত দিকে, আমরা যেন ওভারল্যাপ না হয় জাস্ট এই জন্য একটু দূরত্ব দিয়ে বিপরীত দিকে দেখাইছি, হ্যাঁ? জিনিসটা কিন্তু একদম ইনস্ট্যান্ট বিপরীত দিকে গেছে। এবং সে বিপরীত দিকে কত গেছে? দেওয়াল কিছুটা শক্তি তার হচ্ছে শোষণ করছে, এবং তারপর তাকে 3 মিটার পার সেকেন্ড বেগে আবার বিপরীত দিকে ঠেলা দিয়ে ফেলে দিছে। তো এই বস্তুটার ভর কত? 2 কেজি। ভরের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে, জাস্ট ধাক্কা খেয়ে ফিরে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের ভরবেগের পরিবর্তন কত? তাহলে আমরা বলতে পারি যে আমাদের আদি যে ভরবেগটা ছিল, সে আদি ভরবেগটা কত হবে? আদি ভরবেগটা কত হবে? আদি ভরবেগটা হবে হচ্ছে 5 গুণ 2, ঠিক আছে, মানে P1। P1 এর ভ্যালু কত হবে? এম ইউ। আদি বলছি যেহেতু, সেহেতু এম ইউ বসাইছি। তাহলে এম এর মান হচ্ছে 2, আর ভি এর মান হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি কত? 10 কেজি মিটার পার সেকেন্ড, এটা বলতে পারি। এখন আমাদের পরবর্তীতে যে ভরবেগ, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে শেষ ভরবেগ। তাহলে আমরা বলতে পারি শেষ ভরবেগ। তাহলে P2 সমান সমান কি হবে? এম ইন্টু ভি। তাহলে এম এর মান হচ্ছে 2, আর ভি এর মান হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি কত? আমরা বলতে পারি 2 গুণ 3 মানে হচ্ছে 6, 6 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখন বলো তো ভরবেগের পরিবর্তন কত হবে? পরিবর্তন মানে কি? বিয়োগফল। তাহলে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন সেটা কত হবে? দুইটার বিয়োগফল, রাইট? তাহলে পরিবর্তন হবে ইজিক্যাল টু 10 - 6, তার মানে 4 কেজি মিটার পার সেকেন্ড, রাইট? এইটা যদি তোমরা লিখো, তাইলে পিওর একটা ডাব্বা খাবা। কত পাবা? ডাবল 0 পাবা, ঠিক আছে? তো ভরবেগের ম্যাথের ক্ষেত্রে আমরা আগেই বলছি যে ভরবেগ স্টিল একটা ভেক্টর রাশি। অর্থাৎ তোমাকে অবশ্যই এখানে দিকটাকে চিন্তা করতে হবে। দেখো, আমরা সবসময় বেগটাকেও কল্পনা করব কি অক্ষ বরাবর। বেগকে যদি কল্পনা করি যে বেগ এইদিকে আমি চিন্তা করতেছি, তাহলে এই দিকটাকে আমরা যদি পজিটিভ বেগের দিক ধরে নিই, অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ দিককে আমরা যদি পজিটিভ বেগের দিক ধরে নিই, তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিকের যে বেগটা হবে, সেটা কি হবে? অবশ্যই নেগেটিভ বেগ না? তাহলে এই বেগটাকে যদি আমরা 5 মিটার পার সেকেন্ড ধরি, তাহলে তার বিপরীত দিকের বেগটাকে অবশ্যই তোমাকে -3 মিটার পার সেকেন্ড ধরতে হবে। অর্থাৎ তুমি একদিকের বেগকে যদি পজিটিভ ধরো, তার বিপরীত দিকে গমন করা বেগকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। এর কারণ সেটা একটা বিপরীত দিকের বেগ। তার মানে আমাদের বেগের ক্ষেত্রে কিন্তু দিকের একটা বড় ভূমিকা আছে। তাহলে আমরা যে শেষ ভরবেগ বের করছি, এটা কি 6 হবে নাকি এটা -6 হবে? উত্তর হচ্ছে -6 হবে। ভরবেগের পরিবর্তনটা কি হবে? ভরবেগের পরিবর্তনটা তাইলে আসো আমরা মুছে ফেলি। মুছে ফেলে আমরা লিখি আমাদের ভরবেগের পরিবর্তন মানে বিয়োগফলই। তাহলে আমাদের কত হবে? আদি ভরবেগ হচ্ছে 10 মাইনাস -6। তার মানে কত হবে? 10 + 6, তার মানে 16 কেজি পার মিটার সেকেন্ড।
তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন কত হবে? 16 কেজি/মিটার সেকেন্ড। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ভরবেগের ম্যাথের ক্ষেত্রে অনেক দেখতে পারবা, সেটা হচ্ছে স্থিতিস্থাপক দেওয়াল। স্থিতিস্থাপক দেওয়াল মানে কি? স্থিতি স্থাপক দেওয়াল, স্থিতিস্থাপক দেওয়াল মানে হচ্ছে তুমি যেই বেগেই বস্তুটাকে ছুঁড়ে মারবা, যদি তুমি ইউ বেগে বস্তুটাকে দেওয়ালের দিকে ছুঁড়ে মারো, দেওয়ালটা তোমাকে ভি বেগ যেটা দিবে, অর্থাৎ যেই বেগে তোমাকে ফিরাই দিবে, সেটা হবে ওই আদি বেগেরই সমান। অর্থাৎ যেই বলে তুমি একটা বস্তুকে ছুঁড়ে মারতেছো দেওয়ালের দিকে, দেওয়াল সেম বেগে তোমার দিকে বলটাকে ছুঁড়ে দিবে। অর্থাৎ দেওয়াল নিজে কোনো ধরনের শক্তির শোষণ ঘটাবে না, অথবা শক্তির রূপান্তর ঘটাবে না, অথবা শক্তির অপচয় ঘটাবে না। তুমি যেই ফোর্সে তুমি ওই বস্তুটাকে ছুঁড়ে মারছো, দেওয়ালও তোমাকে সেম ফোর্সে তোমার দিকে বস্তুটাকে ছুঁড়ে মারবে। অথবা তুমি যেই বিভব শক্তি দিয়ে বলটাকে ছুঁড়ে মারছো এবং বলটা যেই গতিশক্তি নিয়ে দেওয়ালকে আঘাত করছে, দেওয়াল সেম গতিশক্তি দিয়ে আবার বলটাকে বিপরীত দিকে ফেলে দিবে। অর্থাৎ ইউ ইজিক্যাল টু ভি হবে। তাহলে কোনো সময় যদি বলে স্থিতিস্থাপক দেওয়াল দ্বারা কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে, চিন্তা করো একটা এম ভরের বস্তুকে ইউ বেগে তুমি একটা দেওয়ালের দিকে ছুঁড়ে মারছো, তারপর দেওয়াল তোমাকে সেম সেম বেগে সেম বেগে বিপরীত দিকে ঠেলা মারছে, তাহলে এম ইউ মাইনাস ভরবেগের পরিবর্তন কত হবে? মাইনাস এম ইউ। কেননা বিপরীত দিকে আসছে, তো বেগ ছিল মাইনাস ইউ। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? ভরবেগের পরিবর্তন 2 mu। তাহলে কোশ্চেনটা কি আবার আমি বলি, কোশ্চেনটা ছিল যদি তুমি একটা কোনো স্থিতিস্থাপক দেওয়ালের দিকে ইউ আদিবেগ নিয়ে এম ভরের বস্তুকে ছুঁড়ে মারো, তাহলে সেই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত হবে? উত্তর হবে কত? 2 mu। অর্থাৎ ভরবেগের পরিবর্তন হবে ডাবল অফ ইনিশিয়াল ভরবেগ। ঠিক আছে, আসো নেক্সট আমরা যে পার্টটা আছে সেটা একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, আমার মনে হয় আজকের দিনে আমরা আসলে বেশ অনেকখানি কনসেপ্ট পড়ে ফেলছি, তার মধ্যে আবার একটু জটিল জিনিসও ছিল। So, আমরা এখানে আজকে শেষ করি। শেষ করার পরে আমরা নেক্সট দিন হচ্ছে বলের অংশটা পড়বো। আমি চিন্তা করেছিলাম যে আজকে বলের অংশটা আমরা শেষ করব এবং বেশ কিছু ম্যাথ আমরা করব। তো আমরা হচ্ছে ম্যাক্স নেক্সট দিন করব, এবং এই গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা নেক্সট লেকচার ইনশাল্লাহ রেকর্ড করার চেষ্টা করব। তো আজকে আমরা এত পর্যন্তই রাখি।